নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। একেএমএস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। যারা লাইভে ক্লাসটা দেখতেছো তোমরা খাতা কলম নিয়ে বসো। দেখো, আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বলের অধ্যায়টা শুরু করছিলাম। প্রথমেই আমরা দেখে নিব গত ক্লাসে আমরা কি কি পড়ছি। দেখো, গত ক্লাসে আমরা পড়ছি বল কাকে বলে, এর একক ও মাত্রা। একক বল কাকে বলে, দশ নিউটন বল বলতে কি বোঝায়, নিউটনের তিনটি গতিসূত্র, গতিসূত্রের বিবৃতি। দেখো, জড়তা কাকে বলে, স্থিতি জড়তা ও গতি জড়তা বলতে কি বোঝায়, ভরবেগ কাকে বলে, এর একক ও মাত্রা। দেখো, সাত নম্বর প্রশ্ন হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে F = ma বা F সমানুপাতিক a প্রতিপাদন নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। বলের ঘাত কাকে বলে, এর একক ও মাত্রা।
দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। গত ক্লাসে আমরা এই 10টা প্রশ্নের উত্তর পড়ছি। দেখো, আজকে আমরা পড়ব, দেখো প্রথমেই মৌলিক বল। দেখো, মৌলিক বলের সংজ্ঞা হলো যে বল অন্য কোনো বলের উপর নির্ভর করে না, বরং অন্যান্য বল এই বলের উপর নির্ভর করে। অর্থাৎ অন্যান্য বল যে বলের উপর নির্ভর করে তাই হলো মৌলিক বল। মৌলিক বল 4টি। দেখো, মৌলিক বল 4টি, যথা 1 নম্বর হলো মহাকর্ষ বল, 2 নম্বর তড়িৎচুম্বক বল, 3 নম্বর সবল নিউক্লিয় বল, 4 নম্বর দুর্বল নিউক্লিয় বল। এই 4টি বল হলো আমাদের মৌলিক বল। দেখো, প্রথমে আমরা মহাকর্ষ বল নিয়ে আলোচনা করি। মহাকর্ষ বল তোমরা পড়ছো, 8ম শ্রেণীতে পড়ছো তোমরা মহাকর্ষ বল কাকে বলে। যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। যে কোনো দুটি বস্তু হইতে পারে, যেমন চাঁদের সাথে পৃথিবীর আকর্ষণ বল মহাকর্ষ বল, পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ বল মহাকর্ষ বল, সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণ বল মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত। এই 4টি বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল। তারপরে আমরা আসি তাড়িৎচুম্বক বল কাকে বলে। দেখো, যে কোনো দুটি চার্জিত বস্তুর মধ্যে যে কোনো দুটি চার্জিত কণা, সেটা 2টা প্রোটন হইতে পারে, 2টা ইলেকট্রন হইতে পারে, একটা ইলেকট্রন একটা প্রোটন হইতে পারে, যে কোনো দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলকেই বলা হয় তড়িৎ বল বা তড়িৎচুম্বক বল। দেখো, এই বলের পাল্লাও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। দেখো, এরপরে আমরা আসি সবল নিউক্লিয় বল কাকে বলে। আমরা জানি একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন থাকে। দেখো, মনে করি এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন ইলেকট্রন, প্রোটন ইলেকট্রন, প্রোটন নিউট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন। এই পরমাণুর এই নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ন গুলো আছে, সেই নিউক্লিয়ন গুলো একে অপরকে যে বলে আবদ্ধ থাকে, এই নিউক্লিয়ন গুলো পরস্পর যে বলে আবদ্ধ থাকে, সেই বলকে বলা হয় সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের পাল্লা
10⁻⁻15 মিটার বা 10⁻⁻13 সেন্টিমিটার পর্যন্ত বিস্তৃত। এর চেয়ে বেশি দূরত্বে এই বল ক্রিয়া করে না। দেখো, কাজ করে না। এই বলের পাল্লা পরমাণুর ব্যাসার্ধের সমান, কারণ আমরা জানি বা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান। একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻⁻15 মিটার। এরপরে আসতেছি আমরা দুর্বল নিউক্লিয় বল। দেখো, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে এই যে নিউক্লিয়ন আছে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন আছে। যে বল এই নিউক্লিয়নের মধ্যে ক্রিয়া করে একটা পরমাণুতে অস্থিতিশীলতার সৃষ্টি করে, ফলে পরমাণুর নিউক্লিয়াস থেকে বিভিন্ন রশ্মি নির্গত হয়। সেই বলকেই বলা হয় দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻⁻16 মিটার পর্যন্ত। দেখো, এইগুলো মৌলিক বল। এই চারটি বল ছাড়া অন্য যত বল আছে সকল বলেই যৌগিক বল, অর্থাৎ সকল বলেই এই বলগুলো থেকে উৎপন্ন হয়েছে। দেখো, এরপরে আমরা আসি স্পর্শ বল। স্পর্শ বল, দেখো, স্পর্শ বলের সংজ্ঞা হলো দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের ফলে যে বল উৎপন্ন হয় তাকে বলা হয় স্পর্শ বল। যেমন ধরো, আমরা একটা বস্তু টেনে নিচ্ছি বা ঠেলছি, সেখানে বস্তুটাকে আমাদের অবশ্যই স্পর্শ করতে হয়েছে। ফলে কোনো বস্তুকে টেনে নেওয়া এবং ধাক্কা দেওয়ার যে বল দ্বারা আমরা করি সেই বলটাই হলো স্পর্শ বল। অর্থাৎ টান বল, যেমন টান বল, তোমরা জানো টান একটা বল, এবং ঠেলা বা ধাক্কা হলো স্পর্শ বল। এরপরে আমরা আসি অস্পর্শ বল। দেখো, দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে বা যে বল কাজ করে সেই বল কি বলা হয় অস্পর্শ বল। যেমন দেখো, মহাকর্ষ বল একটা অস্পর্শ বল। আমরা জানি মহাকর্ষ বল দুটি বস্তু পরস্পর থেকে দূরে থেকেও একে অপরকে আকর্ষণ করে, তাই মহাকর্ষ বল হলো একটা অস্পর্শ বল। এই যে দুইটা বস্তু আছে, এদের ভর যথাক্রমে m1 ও m2, এদের মধ্যবর্তী দূরত্ব d, এরা পরস্পরকে একটা বলে আকর্ষণ করতেছে, কিন্তু বস্তু দুটি পরস্পরকে স্পর্শ করেনি। একটি থেকে আরেকটি বস্তুর দূরত্ব d দূরত্ব। একটা বস্তু আরেকটা বস্তুকে কি করতেছে? আকর্ষণ করতেছে। এই বলটা হলো একটা অস্পর্শ বল। এছাড়া তড়িৎ বল একটি অস্পর্শ বল। দেখো, তড়িৎ বল দুটি চার্জ আছে, একটা চার্জ Q1 আর একটা Q2। দুটি চার্জ পরস্পর থেকে মনে করো r দূরত্বে থেকে, এরা পরস্পর, ধরো দুইটা প্লাস চার্জ নিলাম, এরা পরস্পরকে বিকর্ষণ করতেছে, একটা আরেকটাকে বিকর্ষণ করতেছে। ফলে এদের মধ্যে যে বলটা ক্রিয়া করতেছে সেই বলটা হলো অস্পর্শ বল। দেখো, এছাড়াও দুই ধরনের বল আছে। সেটা হলো, এক নাম্বার হলো সাম্য বল, দুই নাম্বার অসাম্য বল। দেখো, সাম্য বল, দুই নাম্বার অসাম্য বল।
দেখো প্রথমে সাম্য বল কাকে বলে আমরা জানবো। এটা জানার আগে আমরা একটা চিত্র এঁকে নিব। ধরো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমরা দুই দিক থেকে বল প্রয়োগ করতেছি বস্তুর উপর, দুইটা বলেই এফ। তাহলে বস্তু কি স্থান পরিবর্তন করবে? বস্তু কি স্থান পরিবর্তন হবে? না, হবে না, কারণ দুটি বলে সমান, বস্তু স্থির থাকবে। যেহেতু বস্তু স্থির থাকবে, স্থান পরিবর্তন হবে না, সুতরাং বস্তুর মধ্যে কোনো ত্বরণ উৎপন্ন হবে না। বা ধরো একটা বস্তু আছে, সেই বস্তুটারে আমরা দুইজনে ধরে টানতেছি এবং সমান বলে টানতেছি, তাহলে বস্তুর স্থান পরিবর্তন হবে না এবং বস্তুর মধ্যে কোনো ত্বরণ উৎপন্ন হবে না। সেই ক্ষেত্রে বস্তুর উপর যে ক্রিয়াশীল বল দুটি আছে, সেটার লব্ধি বল শূন্য। লব্ধি বল F - F = 0। অতএব এই বলটাই হলো সাম্য বল। তাহলে সাম্য বলের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? দেখো, সাম্য বলের ক্ষেত্রে বস্তু কিন্তু একটা, কিন্তু ক্রিয়াশীল বল দুটি। দেখো, তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি যে একটি বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে, কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তুতে কোনো ত্বরণ উৎপন্ন না হয়, তাহলে সেই বলকে আমরা বলতে পারি সাম্য বল। দেখো, এরপর হলো অসাম্য বল। এই সাম্য বলের বিপরীত দেখো, এক্ষেত্রেও একটা বস্তু। দেখো, এই বস্তু দুইটাকে আমরা, এই বস্তুটিকে দেখো দুইটা বল প্রয়োগ করতেছি, একটা ধরলাম F1 আর একটা F2। দেখো, এখানে যদি F1 > F2 হয়, অর্থাৎ F1 বল যদি F2 এর চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে লব্ধি বল হবে F1 - F2, অর্থাৎ সেই ক্ষেত্রে বলের লব্ধি শূন্য হবে না। তাহলে অসাম্য বলের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি: কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয়, অর্থাৎ বস্তুর মধ্যে ত্বরণ উৎপন্ন হয়, তখন সেই বলকে বলা হয় অসাম্য বল। দেখা, এরপরে আমরা আসি ঘাত বল। দেখো, ঘাত বল কাকে বলে? ঘাত বলের সংজ্ঞা হলো দুটি বস্তুর মধ্যে খুব অল্প সময়ের মধ্যে বা অল্প সময়ের জন্য যদি একটি বৃহৎ বল ক্রিয়া করে, অর্থাৎ বস্তু দুটির একটি অন্যটিকে যদি খুব অল্প সময়ের জন্য একটি বৃহৎ বলে ধাক্কা দেয় বা বৃহৎ বল প্রয়োগ করে, তখন সেই বলকে বলবো আমরা ঘাত বল। দেখো, যেমন তোমরা জানো, এই টেবিল টেনিস খেলার সময় টেনিস বলে ব্যাট দ্বারা খুব জোরে আঘাত করা হয় এবং বল এবং ব্যাট খুব অল্প সময়ের জন্যই তারা পরস্পরের সংস্পর্শে থাকে। অতএব এই টেনিস বলে এই ব্যাট দ্বারা যে বল প্রয়োগ করা হয় সেটা হলো ঘাত বল। দেখো, এই ঘাত বলের মতো আরেকটা আছে সংঘর্ষ কাকে বলে? দেখো, পদার্থবিজ্ঞানের সংঘর্ষ একটা রাশি। দেখো, সংঘর্ষ কাকে বলে? ঘাত বলের সংজ্ঞা আর সংঘর্ষের সংজ্ঞা একই রকম। দেখো, সংঘর্ষের সংজ্ঞার মধ্যে আছে দুটি বস্তুর মধ্যে খুব অল্প সময়ের জন্য যদি এই একটি বৃহৎ মানের বল ক্রিয়া করে, তখন সেই বলটাকেই বলবো আমরা সংঘর্ষ। দেখো, সংঘর্ষ দুই প্রকার। সংঘর্ষ দুই প্রকার। এক নাম্বার হলো
স্থিতিস্থাপক সংঘর্ষ। 2 নাম্বার অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? দেখো, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে যদি বস্তু দুটির বেগের পরিবর্তন হয়, তাহলে বস্তু দুটির মোট আদি গতিশক্তি ও শেষ গতিশক্তি যদি সমান হয়, তখন সেই সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আর বস্তু দুটির সংঘর্ষের ফলে যদি তাদের আদি গতিশক্তি, আদি মোট গতিশক্তি এবং শেষ মোট গতিশক্তি সমান না হয়, তাহলে সেই সংঘর্ষকে বলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটা আমরা পরের অধ্যায় অর্থাৎ কাজক্ষমতা শক্তির মধ্যে গিয়ে এটা আরো আমরা বৃহৎভাবে জানবো। দেখো, এখন আমরা যেটা পড়বো সেটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো, সূত্রটা যারা লাইভে ক্লাস দেখতেছো তারা সাথে সাথে সূত্রটা লিখবে। দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র কাকে বলে? সূত্রটা হলো একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল ক্রিয়া না করে, তবে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। দেখো, আমি আবার বলতেছি, একাধিক বস্তুর মধ্যে শুধুমাত্র ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। দেখো, অর্থাৎ বস্তুর ভরবেগ ও মোট শেষ ভরবেগ সমান থাকবে। দেখো, এই সূত্রের ব্যাখ্যা যদি আমরা দিই, দেখো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে দুটি বস্তু যদি থাকে, একটার ভর m1 আরেকটার ভর m2, এবং বস্তু দুটির আদিবেগ যদি u1 আরেকটার আদিবেগ u2 হয়, এবং বস্তু দুটির পরিবর্তিত বেগ যদি একটা v1 আর একটা v2 হয়, তাহলে এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্রের ব্যাখ্যা। দেখো, এখন আমরা এই সমীকরণটা প্রতিপাদন করব। দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রতিপাদন। দেখো, এই সূত্র প্রথমে কি করব, একটা চিত্র এঁকে নিব। দেখো, ধরি দুটি বস্তু একটার ভর হলো m1 আর একটার ভর m2। একটা m1 আর একটা m2 ভরের দুটো বস্তু ধরলাম, একই দিকে একই সরল রেখায় চলছে। প্রথম বস্তুটা u1 এবং u2, দেখো বেগ নিয়ে একই দিকে চলছে। কোনো এক সাথে দেখো, যদি u2 u1 এর চেয়ে বেশি হয়, তাহলে কোনো এক সময় বস্তু দুটি সংঘর্ষে লিপ্ত হবে। এটা হলো m2, এটা m1। দেখো, এরপরে আবার সংঘর্ষের পরে বস্তু দুটি যদি পরিবর্তিত বেগ নিয়ে একই দিকে চলতে থাকে, দেখো এটা m2, এটা m1। m1 বস্তু v1 বেগ নিয়ে চলতেছে, আর এটা v2 বেগ নিয়ে চলতেছে। দেখো, এটা হলো সংঘর্ষের পূর্বে
সংঘর্ষের পূর্বে, এটা হলো সংঘর্ষের সময়, আর এটা হলো সংঘর্ষের পরে। দেখো, এই চিত্র দেখে আমরা একটা বর্ণনা দিব। বর্ণনাটা কি? ধরা যাক M1 ও M2 বরের দুটি বস্তু যথাক্রমে, দেখো আমি কিন্তু এটা মুখস্থ লিখতেছি না, আমি চিত্র দেখে লিখতেছি, তোমরাও আমার সাথে সাথে লিখো, কারণ বোর্ড তো ছোট, আমার তো মুছতে হবে। দুটি বস্তু যথাক্রমে U1 ও U2 আদিবেগ নিয়ে একই দিকে একই সরল রেখায় চলছে। দেখো, এখন যদি প্রথম বস্তুর আদিবেগ দ্বিতীয় বস্তুর বেগ থেকে কম হয়, অর্থাৎ U2 গ্রেটার দেন U1 হয়, তবে চলতে চলতে কোনো এক সময় চলতে চলতে কোনো এক সময় দ্বিতীয় বস্তু প্রথম বস্তুটিকে, দেখো একটি বলে ধাক্কা দিবে। দেখো, এটা ধরলাম F1, এটা F2। দেখো, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, নিউটনের তৃতীয় সূত্র আমরা গত ক্লাসে পড়ছি, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে দেখো, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রথম বস্তুটিও দেখো দ্বিতীয় বস্তুটিকে সমান ও বিপরীতমুখী বলে ধাক্কা দিবে। দেখা, ধরি প্রথম বস্তুর উপর, দেখো আমি এই চিত্র দেখে লিখতেছি, প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তুর প্রযুক্ত বল
হলো প্রযুক্ত বল F1। দেখো F1 হলো ক্রিয়া বল এবং দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তুর প্রযুক্ত বল হলো দেখো প্রযুক্ত বল F2 হলো প্রতিক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে দেখো আমরা লিখতে পারি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি F1 equal to minus F2, অর্থাৎ এটা হলো ক্রিয়া বল, এটা হলো প্রতিক্রিয়া বল। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান তবে বিপরীতমুখী। দেখো দেখো ধরি এই ক্রিয়া প্রতিক্রিয়া জনিত সংঘর্ষ ধরি ক্রিয়া প্রতিক্রিয়া জনিত সংঘর্ষের সময়কাল হলো টি, অর্থাৎ টি সময় ধরে এই ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয়েছে। এবং এই ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে দেখো বস্তু দুটি বস্তু দুটিতে উৎপন্ন ত্বরণ যথাক্রমে একটা হলো A1 ও A2। দেখো এটা মুছে দিলাম। এই সংঘর্ষজনিত ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি বস্তু দুটি পরিবর্তিত বেগ v1 ও v2 হয় এবং বস্তু দুটি যদি একই দিকে গতিশীল হয়
দেখো গতিশীল হয়, তবে দেখো 1 নং সমীকরণ থেকে আমরা পাই, দেখো 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই? 1 নং সমীকরণটা ছিল f1 - f2। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? 1 নং সমীকরণটা ছিল আমার ওইটা। তো এখান থেকে দেখো আমরা গত ক্লাসেই পড়ছি f = ma। তাহলে এই নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি এখানে f1 মানে হলো m1 a1 = f2 মানে হলো m2 a2। দেখো আবার ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি ত্বরণ a সমান সমান b মাইনাস u বাই, দেখো a সমান সমান b মাইনাস u বাই t। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারতেছি b1 মাইনাস u1 বাই t মাইনাস m2, দেখো b2 মাইনাস u2 বাই t। দেখো উভয় পক্ষ থেকে t আমরা বাদ দিতে পারি। যদি t বাদ দিই তাহলে আমরা কি পাইতেছি? m1 b1 মাইনাস u1 = মাইনাস m2 b2 মাইনাস u2। দেখো পরে মুছে দিলাম, বা এই যে এখানে নিয়ে গেলাম। m1 দিয়ে যদি গুণ করি m1 b1 মাইনাস m1 u1 = মাইনাস m2 b2 মাইনাস প্লাস, দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস দুইটা গুণ করলে m2 u2। দেখো বা আমরা লিখতে পারি, এখন যদি আমরা এটার এইভাবে লিখি m1 b1 এটার এই পাশে আনতেছি, তাহলে এই পাশে মাইনাস, এই পাশে আসলে প্লাস হয়ে আসবে m2 b2। দেখো এটা এই পাশে মাইনাস, ওই পাশে নিলে প্লাস হবে m1 u1 প্লাস এটা তো আছেই m2 u2। যদি এটারে আমরা সাজায় লিখি, দেখো m1 u1 প্লাস m2 u2 = m1 b1 প্লাস m2 b2। দেখো অর্থাৎ বস্তু দুটির মোট আদি ভরবেগ ও বস্তু দুটির মোট শেষ ভরবেগ পরস্পর সমান। এটাই হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো দেখো এখান থেকে বিশেষ ক্ষেত্র যেটা আছে আমরা যদি বের করি, দেখো এখানে আমরা চিত্রে যা দেখলাম যে সংঘর্ষের পরেও দুটি বস্তু পরিবর্তিত বেগ নিয়ে যাইতেছে, কিন্তু যদি এরকম হয় যে সংঘর্ষের পরেও বস্তু দুটি একই বেগ নিয়ে দেখো একই বেগ নিয়ে যাইতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে v1 = v2 = v। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি, দেখো m1 u1 প্লাস m2 u2, এখানে দেখো m1 v প্লাস m2 v2, দেখো m1 u1 প্লাস m2 u2, এখান থেকে b কমন নিতে পারি। যদি b কমন নিই তাহলে থাকতেছে m1 প্লাস m2। দেখো এটাও ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা গাণিতিক রূপ।
এটা হলো সংঘর্ষের পরে যদি বস্তু দুটি একই বেগ নিয়ে একই দিকে গতিশীল হয়। দেখো এটা আরেকটা পরিবর্তিত রূপ আছে। দেখো এখন হইল দেখো আগে দুইটা বস্তুকে আমরা একই দিকে গতিশীল দেখাইছি। এখন যদি দুইটা বস্তু একই দিকে গতিশীল না হয়, পরস্পর বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে কি হবে দেখো। তাহলে সংঘর্ষের পর বস্তু দুইটা এক দিকেও যাইতে পারে, ভিন্ন দিকেও যাইতে পারে। দেখো সেই ক্ষেত্রে সূত্রটা হবে, এখানে দেখো এমন ওই M2 দুইটা বস্তু পরস্পর বিপরীত দিক থেকে আগত। দেখো তাহলে এখানে U1 যদি ধনাত্মক হয়, U2 অবশ্যই ঋণাত্মক হবে। সেই ক্ষেত্রে সমীকরণটা আমাদের দাঁড়াবে M1 U1 প্লাস M2 মাইনাস U2 M1 B1 প্লাস M2 B2 M1 U1 এখানে মানটা যদি এখানে তো আমরা U1 U2 এর মান বসাবো। এটাও ভরবেগের সংরক্ষণ সূত্রের একটি গাণিতিক রূপ। দেখো এখন এই ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ। দেখো একটা প্রশ্ন আসে তোমাদের যে নৌকা থেকে লাফ দিলে নৌকা পিছনের দিকে ছুটে যায় কেন? ব্যাখ্যা করো। 2 নম্বরে আসে। দেখো এটার উত্তরটা কিভাবে লিখবে। নৌকা থেকে লাফ দিলে নৌকা পিছনের দিকে ছুটে যায়, মূলত এই ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্যই। দেখো দেখো ধরি নৌকার আরোহীর ভর এমন, আদিবেগ U1, নৌকার ভর M2, নৌকার আদিবেগ U2। দেখো লাফ দেওয়ার পর আরোহীর বেগ V1, অর্থাৎ আরোহী নৌকা থেকে V1 বেগে লাফ দিতেছে, নৌকার ভর M2 আর নৌকার বেগ V2। দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা এটা জানি। এখন নৌকা থেকে লাফ দেওয়ার আগে যদি নৌকা এবং আরোহী দুইজনেই স্থির থাকে, তাহলে U1 এবং U2 দুইটার মানই শূন্য। যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো M1 × 0 প্লাস M2 × 0 ইকুয়াল টু M1 B1 প্লাস M2 B2। তাহলে বাম পাশে পুরোটাই 0, কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র তো হলো যে বস্তু দুটির মোট আদি ভরবেগ এবং বস্তু দুটির মোট শেষ ভরবেগ পরস্পর সমান। এখান থেকে আমরা দেখলাম কি যে বস্তু দুটির মোট আদি ভরবেগ 0। তাহলে এই বস্তু দুটির মোট শেষ ভরবেগের 0 হইতে হবে। 0 যদি হয় আমরা জানি আরোহী যেদিকে লাফ দিবে নৌকা যদি সেই দিকেই চলে তাহলে দুইটা বেগেই ধনাত্মক। আর যদি নৌকা আরোহী যেদিকে লাফ দেয় নৌকা যদি এর বিপরীত দিকে চলে তাহলে দুইটা বেগ, একটা বেগ ধনাত্মক হলে আরেকটা বেগ ঋণাত্মক। দেখো আরোহীর ভর ধরছি আমরা এমন, তো
তো বস্তুর ভর তো কখনো ঋণাত্মক হয় না। সেই ক্ষেত্রে যদি এই ডান পক্ষ শূন্য বানাতে হয় আমার, সেই ক্ষেত্রে v1 অথবা v2 দুটা থেকে একটা ঋণাত্মক হতে হবে। দেখো, যদি এটা আমরা আরোহীর ব্যাগটা যদি ধনাত্মক ধরি, আর এখানে v1 যদি এই যে ধনাত্মক হয়, v2 অবশ্যই ঋণাত্মক হইতে হবে। সেই ক্ষেত্রে নৌকা যদি বিপরীত দিকে যায় তাহলে এর ব্যাগটা ঋণাত্মক হবে। এটা থেকে এটা বিয়োগ করলে, অর্থাৎ আরোহীর মোট ভরবেগ আর নৌকার মোট শেষ ভরবেগ পরস্পর সমান যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা শূন্য হবে। এই জন্যই নৌকা থেকে লাফ দিলে যেদিকে লাফ দেয় নৌকা এর বিপরীত দিকে ছুটে যায়। ঠিক এরকম আরেকটা প্রশ্ন আসে তোমাদের, সেটা হলো যে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন? দেখো, মনে করো এটা একটা বন্দুকের নল, বন্দুক আহা দেরি লাগবে, দরকার নাই, বন্দুকের মধ্যে একটা গুলি আছে। দেখো, যদি বন্দুকের গুলির ভর m1 আর গুলির আদিবেগ u1, বন্দুকের ভর m2 আর বন্দুকের আদিবেগ u2, গুলি করার পর যদি গুলির বেগ শেষ বেগ v1 m2 v2 হয়, সেই ক্ষেত্রে দেখো গুলি করার পূর্বে বন্দুক এবং গুলি দুইটাই স্থির থাকে। সেই ক্ষেত্রে u1 আর u2 দুইটাই জিরো। যদি জিরো হয় তাহলে বাম পাশ শূন্য। দেখো, এখন ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে যেহেতু বাম পাশ শূন্য, ডান পাশে শূন্য হবে, তাহলে এটা শূন্য বানানোর জন্য দেখো, তাহলে বস্তু দুটির ভর যেহেতু ঋণাত্মক হইতে পারে না, তাহলে যে বেগ আছে একটা হলো v1 আর একটা হলো v2, দুটা থেকে একটা ঋণাত্মক হইতে হবে। দেখো, গুলি যদি এইদিকে যায় তার বেগটা মনে করে ধরলাম ধনাত্মক, তো বন্দুক যদি পিছনের দিকে আসে দেখো, তাহলে এই বেগটা হবে ঋণাত্মক, কারণ এটা বিপরীত দিকে। সেই ক্ষেত্রে দেখো m1 v1 মাইনাস m2 v2 হয়, বা শূন্য বানানো সম্ভব হবে। এই জন্যই বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয়। দেখো, এটা তোমরা এই সমীকরণ দিয়েও করতে পারো। এছাড়া আরেকটা ছোট সমীকরণ আছে, ওইটা আমি দেখাই। দেখো, সেটা হলো বন্দুকের ভর ক্যাপিটাল M, বন্দুকের পশ্চাৎ বেগ যদি b হয়, গুলির ভর স্মল m, গুলির বেগ স্মল b, সেই ক্ষেত্রে সমীকরণটা দাঁড়ায় দেখো, অর্থাৎ এই দুইটার যোগফল ইকুয়াল টু শূন্য। সেই ক্ষেত্রে mb ইকুয়াল টু মাইনাস mb বা v ইকুয়াল টু মাইনাস। এই সমীকরণ দিয়ে তোমরা বহু নির্বাচনী প্রশ্নে যদি এরকম আসে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো, তাহলে এই শর্টকাট সমীকরণের মাধ্যমে অঙ্কটা কইরা তোমরা বহু নির্বাচনী প্রশ্ন এই যে করতে পারো, দাগাইতে পারো। এছাড়া যদি সৃজনশীলে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই সূত্রই ব্যবহার করবে, কারণ এই সূত্র তোমাদের বইয়ে নাই। দেখো, এছাড়া বন্দুকের অঙ্কের মধ্যে অনেকেই ভুল করে। একটা জিনিস দেখো, আমি তোমাদের দেখাই দিই, 1 মিনিট সময়। দেখো, এখানে আমি দেখাইছি বন্দুকের ভিতরে গুলি আছে, গুলির ভর m1 ধরছি আর এর বেগ ধরছি u1। এই গুলি যখন বের হয়ে যাইতেছে তখন এটারে v1 ধরছি, অর্থাৎ বন্দুকের ভিতরে যখন গুলি থাকে এটার বেগ হলো আদি বেগ u1, আর গুলি যখন বের হয়ে যায় তখন সেটারে ধরছি আমরা শেষ বেগ v1। কিন্তু দেখো, এইগুলি যদি অন্য কোনো বস্তুকে গিয়ে আঘাত করে তখন যে বেগে বের হয়ে যাইতেছে সেটা হলো আদি বেগ, আর অন্য কোনো বস্তু আঘাত করার পর যে বেগটা পাওয়া যায় সেটা হলো শেষ বেগ। তখন কিন্তু বেগ পরিবর্তন হয়ে যায়। প্রথম ক্ষেত্রে আগে বলছি আমি, গুলি যখন বের হয়ে যায় তখন গুলির ভিতরের বেগ
এই বন্দুকের ভিতরে যে গুলি থাকে সেই বেগটা হলো আদি বেগ, যে বেগে বের হয়ে যাইতেছে সেটা হলো শেষ বেগ। কিন্তু ওই গুলি যখন অন্য কোনো বস্তুকে গিয়ে আঘাত করে তখন গুলির সাথে আর বন্দুকের কোনো সম্পর্ক থাকে না, তখন গুলি আর যে বস্তুকে আঘাত করলো সেই বস্তুর সাথে সম্পর্ক। সেই ক্ষেত্রে গুলি যে বেগে বের হয়ে যাইতেছে সেটা হলো আদি বেগ, আর অন্য একটা বস্তুকে আঘাত করার পর যে বেগটা থাকে সেটা হলো শেষ বেগ। দেখো এরকম আরেকটা প্রশ্ন আসে যে রকেট কিভাবে চলে। তোমরা জানো রকেটের ভিতরে যে জ্বালানি থাকে সেই জ্বালানি ফুরার পর যে ধোঁয়া পিছনের দিকে দ্রুত বেগে ধাক্কা দেয়, তখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ধোঁয়া যেহেতু পিছনের দিকে ধাক্কা দেয় তখন এর বিপরীত সমান ও বিপরীতমুখী বলে রকেট চলতে থাকে। এই রকেটও ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে চলে। দেখো আজকে যে প্রশ্নগুলো পড়াইলাম আমরা, কি কি প্রশ্ন পড়লাম আজকে আমরা, দেখো তাহলে তোমরা কাজটা করে নিবে। দেখো কি কি প্রশ্ন পড়লাম আজকে। পড়ছি আমরা 4টি মৌলিক বল, দেখা যায় 4টি মৌলিক বল, যেমন দেখো 1 নম্বরে পড়ছি মহাকর্ষ বল, এরপরে তাড়িৎচুম্বক বল বা তড়িৎচুম্বক বল, 3 নম্বরে পড়ছি দেখো সবল নিউক্লিয় বল, এরপরে পড়ছি দুর্বল নিউক্লিয় বল, এছাড়া কি পড়ছি দেখো স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল, অসাম্য বল, ঘাত বল, সংঘর্ষ। এগুলো আমরা পড়ছি, এগুলো তোমরা শিখবে। আর পড়ছি কি ভরবেগের সংরক্ষণ সূত্র, এরপরে পড়ছি ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রতিপাদন। আর কি বললাম একটু আগে বললাম আমরা যে নৌকা থেকে লাফ দিলে নৌকা পিছনের দিকে ছুটে যায় কেন, বা বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন, রকেট কিভাবে গতিশীল হয় বা চলে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং শিখবে। আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।